আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড ক্লাসের টপিকটা হচ্ছে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম অ্যান্ড র্যাঙ্কিং ফ্যাক্টরস। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আমরা এই ক্লাসে কি শিখব, তাই না? এটাতে আমাদের জানার বিষয়। এই ক্লাসে আমি শিখতে পারবো কি সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, কোন কোন বিষয় ওয়েবসাইটের র্যাঙ্ক নির্ধারণে ভূমিকা রাখে। তাহলে ফার্স্ট টপিকটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সেকেন্ড টপিকটা হচ্ছে এই যে র্যাঙ্ক, ঠিক আছে, ওয়েবসাইটে কিভাবে র্যাঙ্ক নির্ধারণ করে, আচ্ছা কোন কোন বিষয়ের ওপর অর্থাৎ টপিক। তারপর কি গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন কিভাবে তোমার ওয়েবসাইটের কন্টেন্ট বিশ্লেষণ করে। অর্থাৎ আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে abc.com, ওয়েবসাইটের নাম কি abc.com। এই abc.com এর আন্ডারে আমার যে কন্টেন্টগুলো আছে, এই যেখানে যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো কিভাবে হচ্ছে বিশ্লেষণ করবে, এটা আমাকে বুঝতে হবে। সার্চ ইঞ্জিনে এটা কিভাবে শো করবে, আসলে শো করবে কিনা, ঠিক আছে, এইগুলো আমাদের জানতে হবে। তো এইগুলা শেখাটাই হচ্ছে এসইও শেখার মূল ভিত্তি। ঠিক আছে, তাহলে আমাদের একটা দুইটা তিনটা টপিক নিয়ে এখন আমি কথা বলবো, ভালো করে লক্ষ্য করেন সবাই। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন। প্রথমত হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট হচ্ছে XYZ। আপনার ওয়েবসাইট হচ্ছে ব্লগ রিলেটেড, মানে আপনি ব্লগ পোস্ট করেন, সেখানে মনোযোগ দিবেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে ব্লগ পোস্ট আপনি করবেন, এই ব্লগ পোস্ট কোন রিলেটেড ব্লগ আপনি বা কোন রিলেটেড নিশ সিলেক্ট করে আপনি এখানে পোস্ট করবেন, এটা হচ্ছে প্রথম বিষয়। অর্থাৎ প্রথমত আপনার নিশ সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? নিশ সিলেক্ট করতে হবে। এখন কথাটা হচ্ছে যে জীবন ভাই নিশ অর্থ কি? নিশটা তো জানি না। আপনি যে নিশ বলছেন, নিশটা কি? নিশ হচ্ছে প্রতিটা বিষয়ের একটা মূল ক্যাটাগরি থাকে না? যেমন ফুড, ভালো করে খেয়াল করেন, ফুডের মধ্যে অর্থাৎ খাবারের মধ্যে অনেক খাবার আছে না? আছে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আজকে আপনি বাসা থেকে সকালের ব্রেকফাস্টে কি কি খেয়েছেন, আপনি বললেন রুটি আর ডিম ভাজি। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল আমি পরোটা আলু ভাজি খেয়েছি। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল আমি রাইস সাথে হচ্ছে ডাউন খেয়েছি। এইভাবে হচ্ছে আপনারা এক একজন এক একটা কমেন্ট করলেন, সবগুলো কি ফুডের আন্ডারে না? কথাটা বুঝতে পারছেন? এটাকে বলা হয় নিশ। ওকে, এটাকে বলা হয় নিশ। তো এখন এই যে একটা ব্লগ সাইট, এই ব্লগ সাইট ওয়েবসাইটটা একটা নিশকে কেন্দ্র করে গঠিত হয়ে আছে। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটে আপনি 50টা ব্লগ পোস্ট করেছেন, 50টা আর্টিকেল, এক কথায় আর্টিকেল তো চিনেন, নিবন্ধ, যেটা গতদিন আপনাদের দেখিয়েছিলাম। 50টা নিবন্ধ আপনি পোস্ট করেছেন। এই যে 50টা নিবন্ধ আপনি পোস্ট করলেন কোথায়? আপনার ওয়েবসাইটে। একটা পোস্ট করলেন তার জন্য একটা পেজ হয়েছে, দুইটা পোস্ট করলেন তার জন্য দুইটা পেজ ক্রিয়েট হয়েছে, তিনটা পোস্ট করলেন তিনটা পেজ ক্রিয়েট হয়েছে। এইভাবে আপনার 50টা পেজ ক্রিয়েট হয়েছে। এখন এই যে 50টা পেজ আপনি ক্রিয়েট করলেন, এই পেজগুলা যদি আপনার অপটিমাইজ করা না থাকে, অপটিমাইজ করাটা কি? যেমন আপনার একটা হাউস আপনি কি করলেন? নির্মাণ করলেন, সব কিছু দিয়ে আপনি হাউস নির্মাণ করলেন, কিন্তু হাউসের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করলেন না। তাহলে একজন অতিথি আপনার বাসায় যাওয়ার পরে অগোছালো পরিবেশ দেখে সে কি আপনার বাড়িতে স্টে করতে চাইবে? থাকতে চাইবে না। সে হয়তো বুঝতে পারবে যে আপনারা গুছিয়ে উঠতে পারেননি অথবা ইচ্ছা করে করেননি। আচ্ছা না, যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আছে, সেই বাড়িতে কেউ ঢুকলেই কিন্তু ভাবে এরা এত অপরিষ্কার, কিন্তু বিষয়টা এমন না। আপনি যাদের বাসায় বাচ্চা নেই তাদের বাসায় যান, দেখে মনে হবে এরা খুব পরিষ্কার, খুব সুশৃঙ্খল এরা, এমন হয় না? হয়। তো আপনাদের খেয়াল করতে হবে কি, মেইন টপিক্সে আমরা আসি। মেইন টপিক্স হচ্ছে এই যে ঘরের মধ্যে আপনারা যে ডেকোরেশনটা সুন্দর করে করে রেখেছেন, এটাকে বলা হয় অন পেজ অপটিমাইজেশন। এটাকে কি বলা হয়? অন পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, এখন এই যে আপনাদের সিঙ্গেল পেজগুলো আছে, এগুলা যদি আপনি অপটিমাইজ করে রাখেন তাহলে এটা আপনার সবার কাছে গ্রহণযোগ্য হবে। ঠিক সেম এই ওয়েবসাইটটা গুগলের কাছে গ্রহণযোগ্য হবে। কার কাছে? গুগলের কাছে। আমরা কাজ করছি কিন্তু গুগলের জন্য, আমাদের যত কিছু সব গুগলের জন্য। গুগলের একটা স্টোর আছে, কি আছে? বড় একটা স্টোর আছে গুগলের, অনেক বড়। তো এইখানে মনে করেন একটা
দারোয়ান আছে, ঠিক আছে, একটা দারোয়ান আছে, সেটাকে বলা হয় বট বা রোবট, বট বা রোবট। যেমন আমি যখন একটা এই যে বিল্ডিংয়ে প্রবেশ করবো, এটা ধরেন অনেক বড়, প্রায় 500 তলা একটা বিল্ডিং, এটা হচ্ছে প্রায় 500 তলা একটা বিল্ডিং। এখানে যখন আমি আননোন একটা পার্সন আমি এই রাস্তা ধরে প্রবেশ করতে চাইবো, তখন কি ইনি বাধা দেবে না? কিন্তু বাধা দেবে যে এখানে যাওয়া যাবে না, এটা একটা সিকিউরিটি প্যালেস। তখন উনি কি বলবে যে আমার কাছে পাস আছে, কার্ড আছে, পাস আছে ভেতরে যাওয়ার, তখন ইনি এটা ভেরিফাই করে ভেতরে ঢুকাই দিবে, তাই না? তো আপনাকে প্রথমত কি করতে হবে, আপনি এই যে আপনার বাড়িতে ডেকোরেশন করেছেন, এবার আমরা ওয়েবসাইট দিয়ে বোঝাই, আপনার যে 1 নাম্বার পেজটা আপনি অপটিমাইজ করেছেন, করার পর আপনি এই সেই গুগলকে বললেন যে আমার এই 1 নাম্বার পেজটা তুমি হচ্ছে গুগলের আন্ডারে নিয়ে নাও, ঠিক আছে? তখন গুগল আপনাকে কি বলল? গুগল আপনাকে বলল না, আমি আগে যাচাই বাছাই করব। এবার গুগল তার বটটা পাঠাবে, কোথায় পাঠাবে? এই 1 নাম্বার পেজে পাঠাবে। এবার 1 নাম্বার পেজ সে ভালোভাবে ঘুরবে ফিরবে, এর ভেতরে আরও অনেক কথা আছে, এটা আমরা অন পেজে যে শিখবো, জাস্ট বেসিকটা শেখেন। এখানে ঘুরবে ফিরবে, এবার দেখবে সব কিছু ঠিক আছে কিনা, ঠিক থাকলে সে কি করবে, সে এই তার স্টোরে প্রবেশ করার সুযোগ দেবে। এবং এই গুগলের পেজে থাকা মানে আপনি যখন সাপোজ এইটা হচ্ছে ছিল পিজা রিলেটেড একটা, দেখেন পিজা রিলেটেড একটা পেজ, এই পিজা রিলেটেড পেজটা গুগলের মধ্যে চলে যাবে, মানে স্টোরে চলে যাবে। পিজা পিজা রিলেটেড যেই পেজটা এই পেজটা গুগলে স্থান পাবে, ঠিক আছে, গুগলে স্থান পাবে। আর যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে গুগল পেজে এটা স্থান পাবে না, অর্থাৎ সে ইনক্লুড করবে না। আর যাকে পাঠাচ্ছে সে একটা কি বট, এই বট এই যে যাচ্ছে এবং দেখছে এটাকে বলা হয় ক্রল, এটাকে কি বলা হয়? ক্রল বলা হয়, ক্রলিং বলা হয়। গুগল এটাকে কি করছে, বটের মাধ্যমে এই পেজটা ক্রলিং করছে। ক্রলিং করার পর যখন দেখছে এটা পারফেক্ট আছে, তখন এই যে ভেতরে ঢোকাছে, এই যে ভেতরে ইনক্লুড রাখছে, এটাকে বলা হয় ইন্ডেক্সিং। এটাকে কি বলা হয়? ইন্ডেক্সিং, মনে রাখবেন কিন্তু। যখন পেজে পাঠাচ্ছে তখন এটাকে বলা হয় ক্রলিং, যখন হচ্ছে ডেটাবেজে সংরক্ষণ করছে এটাকে বলা হয় ইন্ডেক্সিং। এবার এই পেজটা নিয়ে যখন আমি কাজ করব, এটার অথরিটি বাড়ানোর জন্য ব্যাকলিঙ্ক করব। কি করব? অথরিটি বাড়ানোর জন্য ব্যাকলিঙ্ক করব বা বিভিন্ন ওয়েবসাইট থেকে রেফারেন্স নিব। তখন এইটা এই যে এখানে ধরেন অনেক পেজ আছে, অনেকগুলো পেজ আছে, এই পেজ সবগুলা ফুড রিলেটেড। কি রিলেটেড? ফুড রিলেটেড। আমারটা ছিল একদম লাস্টে, মানে এখানে র্যাঙ্ক আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই পেজটা 3, এই পেজটা 4, এই পেজটা 5, এইভাবে আমাদেরটা ধরে নেন 100 নাম্বার লাস্টে আছে। তো যখন আমি এই পেজটার জন্য ব্যাকলিঙ্ক করব, অথরিটি বাড়ানোর চেষ্টা করব, এটা ধাপে ধাপে উপরে উঠতে উঠতে একদম টপ 1-এ চলে আসবে। এই যে টপ 1-এ আসলো এটাকে বলা হয় র্যাঙ্কিং। কি বলা হয়? র্যাঙ্কিং। তখন আপনি এই যে পিজা লিখে সার্চ করবেন গুগলে, পিজা লিখে সার্চ করলে গুগলে আপনার এই ওয়েবসাইটটা ফার্স্টে শো করবে। এইটুকু বুঝতে পারছেন কে কে, আর বুঝেন নাই কে কে, এটা বলেন। কারোর বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন আমরা এখানে সার্চ দিলাম পিজা, পিজা ইন ঝিনাইদহ অথবা পিজা ইন ঢাকা, এই যে সার্চ করলাম, ঠিক আছে। সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট এসেছে না? এই যে আমি আপনাদের বলেছিলাম কি, যখন আমাদের ওয়েবসাইটটা গুগলকে বলবো, গুগল তখন একটা রোবট পাঠাবে, রোবট পাঠিয়ে এই ওয়েবসাইটগুলা ক্রল করবে। কি করবে? ক্রল করবে। এটা কিন্তু ইন্ডেক্স হয়ে আছে, এইটা না, আমাদের ওয়েবসাইটের কথা বলছি আমি। আমার সেই ওয়েবসাইটটা ক্রল করবে, ক্রল করে দেখবে সব কিছু ঠিক আছে। অর্থাৎ আমি একটা গেট পাস করার সময় সিকিউরিটি কি যাচাই বাছাই করে না, কোনো অস্ত্র আছে কিনা, খারাপ কোনো সরঞ্জাম কাছে আছে কিনা, টেস্ট করে যখন দেখবে হ্যাঁ কোনো কিছু নাই, তখন কি আমাকে ঢুকতে দিবে, পরবর্তীতে আমাকে ফরওয়ার্ড করতে বলবে। তো এইভাবে আমাকে যখন ঢুকতে দিবে তখন আমি এই যে গুগলের ডেটাবেজে চলে আসলাম, গুগলে 100 নাম্বারে আমার এই ওয়েবসাইটটা আছে, ঠিক আছে। এবার এই যে যখন রাখছে এটাকে কি বলবো আমরা? ইন্ডেক্সিং। আর এই যে যেই প্রসেসটা এতক্ষণ ধরে চললো এটাকে বলা হয় ক্রলিং। কি বলা হয়? ক্রলিং। আর যখন ডেটাবেজে রাখছে তখন বলা হয় ইন্ডেক্সিং। এবার এই ইন্ডেক্স আছে, কি আছে?
ইন্ডেক্স আছে। অর্থাৎ আমি আরেকটা মানে আরেকটা উপায় আপনাদের বলি, আপনাদের যে ঘরটা সেটা আপনারা কি করেছেন, প্রথমত ডেকোরেশন করেছেন, সুন্দর ডেকোরেশন করেছেন, নেক্সট কি করলেন যে না আমি আরও সুন্দর করব, এখানে আপনি আরও কিছু অর্থ, কিছু ডলার এখানে ইনভেস্ট করলেন, তখন কি আরও সুন্দর লাগবে না? এবার ঠিক এইরকম ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটটাতে আপনি কি করলেন, কিছু ব্যাকলিঙ্ক করলেন। ব্যাকলিঙ্কটা কি পরে শিখবেন, জাস্ট এটুকু জেনে রাখেন। এখন ব্যাকলিঙ্ক করলেন, এই যে ব্যাকলিঙ্ক করলেন এইটার কারণে অথরিটি আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা টপ 1-এ চলে গেল, ঠিক আছে। এবার দেখেন এই যে পিজা লিখে আমি সার্চ করলাম, করার পর এই যে 1 নম্বরে যেটা আসছে না, এইটা মনে করেন আমাদের সেই র্যাঙ্কিং ওয়েবসাইট। এবার বুঝতে পারছেন? আর এই যে আপনার সেই কথা অনুযায়ী প্রযোজিতভাবে একটা ওয়েবসাইট এই যে আসছে, এটা সবগুলাই হচ্ছে আপনার এই গুগলের ডেটাবেজে সংরক্ষিত অবস্থায় আছে। ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইট ব্যাকলিংক করলাম, ঠিক আছে, অন্যরাও আরেকটা ওয়েবসাইট ব্যাকলিংক করার পর কোনটা 500 যেই আমরা একে রাখলাম আর একে রাখতে চাচ্ছি আরো 10 জন একে রাখতে চাচ্ছি। জি অবশ্যই এটা আপনি বুঝেন যে আপনি বাজারে যখন যাবেন আপনি 400 টাকা কেজি ইলিশ মাছ পাবেন, আবার সেম আপনি আরেক দোকানে দেখবেন 4000 টাকা কেজি ইলিশ মাছ বিক্রি করছে। আপনি নিজেই বলেন তো পার্থক্যটা কেন বলেন? কোয়ালিটি, এই যে এটাও তো কোয়ালিটি। আপনি যত ভালো ব্যাকলিঙ্ক, অবশ্যই, অর্থাৎ বিষয়টা এরকম যে যত ভালো সাইট থেকে আপনি রেফারেন্স নিয়ে ব্যাকলিঙ্ক করবেন আপনার সাইটটা তত দ্রুত প্রাধান্য পেয়ে র্যাঙ্কে আসবে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা পরবর্তী টপিকসে চলে যাব। দেখেন তাহলে আমাদের ফার্স্ট টপিক ক্লিয়ার, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, এটা আমরা আপনাদের বুঝিয়ে দিয়েছি। সেকেন্ড টপিক মেজর গুগল অ্যালগোরিদম আপডেট, ঠিক আছে। তো এইখানে গুগল আপডেটের বিষয়টা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। শোনেন, একটু মনোযোগ দেন। আমরা যখন সহজভাবে আগে আপনাদের বোঝাই, আমরা হচ্ছে ফেসবুক ইউজ করি না? সবাই তো ফেসবুক ইউজ করি। আমরা আইজি ইউজ করি, এক্স ইউজ করি না? হঠাৎ করতে করতে একদিন দেখা যাচ্ছে যে আপনার ফেসবুকের ফিচার চেঞ্জ হয়ে গেছে, মানে হোম পেজের যে স্টাইলটা আছে, হোম পেজ একরকম ছিল, সেখানে দেখা যাচ্ছে নতুন কিছু অ্যাড হয়েছে, হয় না? এটা হচ্ছে আপডেটের কারণে হয়, ঠিক আছে। এই আপডেটের কারণে এগুলো হয়ে থাকে। তো গুগল মাঝে মাঝে আপডেট নিয়ে আসে। লাস্ট নভেম্বরে একটা আপডেট নিয়ে আসছিল গুগল, এবং এই বছরেও একটা আপডেট ছিল, কিন্তু নভেম্বরের আপডেটটার কারণে প্রায় 80% ওয়েবসাইট পড়ে গেছে। অর্থাৎ আমিও তখন একটা ওয়েবসাইটের নিয়ে কাজ করছিলাম, সেই ওয়েবসাইটের মান্থলি আমি চার্জ করছিলাম $550। তো বায়ারের সাথে আমার ডিল হয় $500, ঠিক আছে। তো এইটা যখন আমি কাজটা নিলাম, আমার কপালটা এতটাই খারাপ, শুধু আমার না, সকল ফ্রিল্যান্সারদের জন্যই সেটা খারাপ একটা পয়েন্ট ছিল, যে তার ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ শুরু করছি। তার কিওয়ার্ড ছিল অনেকগুলো, তার মধ্যে অ্যাভারেজ 9 থেকে 10টা কিওয়ার্ড হচ্ছে গুগল টপ 100-এ কেবল আমি নিয়ে আসছি। এবার টপ 100 থেকে 80, 80 থেকে 70, 70 থেকে 60, 60 থেকে 50, এইভাবে আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আমি 3 দিন 4 দিন পর কিন্তু রিপোর্ট চেক করছি, করার পর কেবল হচ্ছে এখানে মেবি 24 পর্যন্ত লাস্ট উঠছিল বা 21-এ উঠছিল। তারপর এই আপডেটটা আসলো। তো গুগল আপডেটের কিছু মানে তার অ্যালগোরিদম অনুযায়ী সে যেভাবে বলবে সেভাবে হচ্ছে ওয়েবসাইটে পারফর্ম করা লাগবে। যদি তার বাইরে পারফর্ম করে তাহলে সেই ওয়েবসাইট একদম নিচেই নেমে চলে আসবে, ঠিক আছে। তো এইখানে দেখেন আমি আপনাদের বললাম যে যদি হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক নেন আপনারা, তো এটা অনেকটা কি করে, ওয়েবসাইটের জন্য ভালো একটা কোয়ালিটি পারফর্ম করে। তো সেখানে আমার ব্যাকলিঙ্ক নেওয়া ছিল, কিন্তু ব্যাকলিঙ্ক নিশ রিলেটেড ওয়েবসাইট থেকে নেওয়া ছিল না, এটা জেনারেল থেকে নেওয়া ছিল। যদি বলেন জেনারেল আর নিশ রিলেটেড কি, নিশটা তো শিখেছেন, অর্থাৎ বায়ারের সাইটটা ধরেন ফুড রিলেটেড, কি রিলেটেড, ফুড রিলেটেড। এবার আমি কি করলাম, আমি ব্যাকলিঙ্কগুলো নিলাম হচ্ছে রিয়েল এস্টেট সাইট থেকে। কোন সাইট থেকে? রিয়েল এস্টেট। আবার নিলাম হচ্ছে কনস্ট্রাকশন সাইট থেকে, অথরিটি ভালো কিন্তু কনস্ট্রাকশন সাইট নিলাম। আবার কোথা থেকে নিলাম, আমি নিলাম হচ্ছে ইলেকট্রিশিয়ান ক্যাটাগরি থেকে, বুঝতে পারছেন। কিন্তু ফুড রিলেটেড থেকে আমি 1টা বা 2টা নিলাম, বাকিগুলা থেকে আমি 100টা নিলাম। এখন কথাটা হচ্ছে আমার যখন গুগল আপডেট আসছে এবং গুগল অ্যালগোরিদম অনুযায়ী বলে দিচ্ছে যে নিশ রিলেটেড ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিলে যার যা পজিশন ছিল, এই যে পজিশন ছিল এটা সেম থাকবে, আর যদি আপনি নিশ রিলেটেড সাইট থেকে না নেন তাহলে আস্তে আস্তে এটা ডাউন হয়ে আবার 100-তে চলে আসবে।
এইটুকু বুঝতে পারছেন সবাই? তো আমারটাও এমন হয়েছিল, সেকেন্ড মান্থে যে আমি বায়ারকে একটা মেসেজ দিলাম যে দেখেন গুগল আপডেটের কারণে আমি যে কাজটা করেছি তাকে আমি রিপোর্ট দিয়েছি, সে রিপোর্ট দেখেছে, সে যদি রিপোর্টে অসন্তুষ্ট হইতো তাহলে আমার কাছে মানি ব্যাক চাইতো, তাই না? আমার কাছে টাকা কিন্তু ফেরত চাইতো। সে সব কিছু বুঝে আমাকে টাকা ফেরত চায়নি, বাট আমি সেকেন্ড মান্থের জন্য আর প্রজেক্টটা পাইনি। কথাটা বুঝতে পারছেন? এবং শুধু আমার না, প্রায় 80% ফ্রিল্যান্সারদের নভেম্বর ডিসেম্বরে প্রতিটা প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে। আবার জানুয়ারি থেকে তারা আবার নতুন করে ইনক্লুড করছে, আবার তাদের সাথে কমিউনিকেশন করছে। তো আমি যেই বায়ারের সাথে একবার আমার যে কোনো কারণবশত ডিসকানেক্ট হয়, আমি সেকেন্ড টাইম সেই বায়ারকে আর নক করি না। বুঝতে পারছেন? কারণ কখনোই কাজের কোয়ালিটি খারাপ করা যাবে না। ভুল তারও থাকতে পারে, আপনারও থাকতে পারে, অথবা উভয়ের কারোর নাও থাকতে পারে, কিন্তু এই ভুলটা নিয়ে এগিয়ে গেলে সামনে আরও ভুল সৃষ্টি হবে। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আমরা লক্ষ্য করি এবার। দেখেন এইখানে গুগলের অ্যালগরিদমের যে আপডেটগুলো নিয়ে আসে, এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিছু নাম মেনশন করা আছে। প্রথমত হচ্ছে পান্ডা, ঠিক আছে? যারা টুকটাক এই সেক্টর নিয়ে কাজ করে বা ওয়েবসাইট একটু বোঝে তারা এই সম্পর্কিত বিষয় জানে। আপনারা বিগিনার লেভেলে অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তারপরও আমার দায়িত্ব বেসিক টপিকসগুলো আপনাদের ধারণা দেওয়া, তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স টপিকস নিয়ে ক্লাস করতে চলে যাব। তো প্রথমত হচ্ছে গুগল অ্যালগরিদম আপডেটের মধ্যে পান্ডা আপডেট হচ্ছে অন্যতম একটা বিষয়। এরা হচ্ছে কন্টেন্টের মান যাচাই করে। কন্টেন্টের কি যাচাই করে? মান যাচাই করে। অর্থাৎ একটা কন্টেন্ট যখন আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন, খুব মনোযোগ দেন, যখন আপনি ওয়েবসাইটে পোস্ট করবেন, কি পোস্ট করবেন? একটা আর্টিকেল বা কন্টেন্ট পোস্ট করবেন, তখন এই আর্টিকেলটা অপটিমাইজ করতে হয়, যেটাকে আমরা একটু আগে বললাম অন পেজ অপটিমাইজেশন। কি বললাম? অন পেজ অপটিমাইজেশন। আর এই যে অন পেজ অপটিমাইজেশন করতে হয় কিছু প্লাগ ইন ইনস্টল করে। কি ইউজ করে? কিছু প্লাগ ইন প্লাগ ইন ইনস্টল করে কাজ করতে হয়। তো প্লাগ ইনের মধ্যে কোন প্লাগ ইনটা ভালো? প্লাগ ইনের মধ্যে প্রথম আছে হচ্ছে ইয়োস্ট। কি আছে? ইয়োস্ট এসইও প্লাগ ইন। তারপর আছে র্যাঙ্ক ম্যাথ। কি আছে? র্যাঙ্ক ম্যাথ প্লাগ ইন। তারপর হচ্ছে অল ইন ওয়ান এসইও প্লাগ ইন। অল ইন ওয়ান এসইও প্লাগ ইন। জাস্ট নামগুলো শুনে রাখবেন, মেনশন করবেন এবং নোটবুকে আপনারা পরবর্তীতে তুলে নেবেন। তাহলে কি বললাম? পান্ডা কি করে? কন্টেন্টের মান যাচাই করে, অর্থাৎ কোয়ালিটিটা ভেরিফাই করবে কিভাবে? সে হচ্ছে দেখবে তার আর্টিকেলটার কি অবস্থায় আছে। এর একটা স্কোর থাকে যেটাকে 100-এ মেজারমেন্ট করা হয়। কিসে মেজারমেন্ট করা হয়? 100-এ। 100-এর মধ্যে হচ্ছে 80+ মানে পজিটিভ। যেমন আমরা পরীক্ষা দিই না, পরীক্ষায় A+ মার্ক উঠাই না? A+ মার্ক মানে কত? A+ না? A+ মানেই তো A+, আর মার্কটা কত? 80, ঠিক আছে? তো এই যে A+ মার্কটা আমরা উঠাচ্ছি, খুব মনোযোগ দেন, A+ মার্কটা আমরা উঠাচ্ছি, এই A+ মার্কটা উঠানোর পরে আমাদের কিন্তু একটা পয়েন্ট বিবরণী আসে না? ঠিক এই রকম 80+ যখন আপনি এই আর্টিকেল অন পেজ এসইও করে উঠাবেন, তখন হচ্ছে আপনি একটা গ্রিন সিগন্যাল পাবেন। কি সিগন্যাল পাবেন? গ্রিন সিগন্যাল। 80-র নিচে যতক্ষণ আপনার থাকবে ততক্ষণ থাকবে আপনার ইয়েলো সিগন্যাল। তো আপনি এটাতে বুঝতে পারবেন যে আমার এসইও কেমন হচ্ছে। যখন এটা আপনার 30, মেবি 30 নিচেই থাকবে, তখন এটা হবে রেড সিগন্যাল। কি থাকবে? রেড সিগন্যাল।
তো অধিকাংশ কন্টেন্টে রেড সিগন্যাল থাকে। আপনি যখন বায়ারের কাছ থেকে অন পেজের বা কন্টেন্ট অপটিমাইজের কাজ নেবেন তখন আপনি এটাকে কোথায় নিয়ে যাবেন? 80+ নিয়ে যাবেন। কিসের মাধ্যমে নিয়ে যাবেন? আপনি আপনার বায়ারের ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢোকার পর আর্টিকেল এডিট করবেন, এডিট করার পর দেখবেন প্লাগইন আছে কিনা, যদি না থাকে ইয়োস্ট, র্যাঙ্ক ম্যাথ অথবা অল ইন ওয়ান প্লাগইন ইনস্টল করবেন। এই পর্যন্ত কে কে বুঝেছেন, কে বুঝেন নাই? সবাই কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? ঠিক আছে, ধন্যবাদ। এবার 2 নাম্বার টপিকস দেখেন। তারপর আছে কি? পেঙ্গুইন। কি আছে? পেঙ্গুইন। পেঙ্গুইনের কাজ কি? স্প্যামিং লিঙ্ক চেক করা। স্প্যামিং লিঙ্কটা কি? স্প্যামিং লিঙ্কটা হচ্ছে, দেখেন আমাদের মধ্যে ভালো খারাপ লোক আছে না? আছে। আমি আপনার সামনে এখানে ভালো, আমি বাইরে ভালো কি খারাপ এটা তো আপনারা কেউ জানেন না। তো ধরে নেন আমি, খুব মনোযোগ দিবেন, এক কথাই বুঝে যাবেন যদি মনোযোগ দেন, আর মনোযোগ না দিলে 5টা কথা বললেও বুঝতে পারবেন না। ধরে নেন আমি এই 100 পার্সনের সাথে ওঠা বসা করি, ঠিক আছে? আমার বাড়িতে ধরেন 10 জন মেম্বার আছে, আমার ফ্রেন্ড সার্কেলে হচ্ছে 20 জন মেম্বার আছে, আমার হচ্ছে সোসাইটিতে 50 জন মেম্বার আছে, ঠিক আছে? এবং আমি এই যে প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছি এখানে 20 জন মেম্বার আছে, টোটাল 100 জন হলো, ঠিক আছে? এই 100 জনের মধ্য থেকে সবাই আমাকে কতটুকু পজিটিভ চোখে দেখে, কতটুকু নেগেটিভ চোখে দেখে, মানে ভালো অ্যাঙ্গেলে কে দেখে, খারাপ অ্যাঙ্গেলে কে দেখে। এবার আপনি ধরে নেন এখানে 10 জনের বাড়ির মানুষের কাছে থেকে তো ভালো খারাপ দুইটাই থাকে, তাই না? এখানে আপনি ধরে নেন 50-50, 5 জন আমাকে ভালো চোখে দেখছে, 5 জন খারাপ চোখে দেখছে। কারণ আসার সময় একজন আমার কাছে 100 টাকা চাইছে কোনো কারণবশত, আমি তাকে 50 টাকা দিয়েছি, তাহলে সে আমাকে একটু অন্য চোখেই দেখবে। আর একজন আমার কাছে 10 টাকা চেয়েছে, আমি তাকে 10 টাকাই দিয়েছি, তার কাছে আমি সবচেয়ে ভালো। আচ্ছা, এবার বাকি 20 জন ফ্রেন্ড সার্কেল সবসময় ভালো, সবসময় খারাপ। তো এখানে আমি ধরে নিলাম এরা সবাই আমাকে ভালোবাসে, ঠিক আছে? এবার সোসাইটিতে সবাই দেখছে না ছেলেটা তো সত্যিই ভালো, সকল জায়গায় পারফর্ম ভালো করে, আমরা যে কোনো কাজে ডাকলেও আসে, অর্থাৎ তাদের কাছেও আমি ফিডব্যাক পাইছি। এবার আসি আমার প্রতিষ্ঠানে এখানে আসার পর প্রতিষ্ঠানের সবার চোখে আমি ভালো, একজনের চোখে আমি খারাপ। কারণ আমি তার গিগ এডিট করে দিই না, তার আমি প্রোফাইল চেক করে দিই না, কিন্তু অন্য সবারটাই প্রায় চেক করেছি, আমারও খেয়াল নাই যে তারটা আমি করি নাই, তাহলে একজনের চোখে খারাপ। তাহলে ধরে নেন এইখানে একজনের চোখে আমি খারাপ, তাহলে টোটাল কয়জনের চোখে আমি খারাপ হলাম? 6 জন। তাহলে 100তে আমার স্কোর কত বলেন? আমার স্কোর হচ্ছে 94। এবার এই স্প্যামিং কাউন্ট করা হয় 100-এ। কত একতে কাউন্ট করা হয়? 100-এ। যার ওয়েবসাইটে স্প্যাম স্কোর 0, অর্থাৎ সবাই তাকে ভালোবাসে, ঠিক আছে, সেই ওয়েবসাইটটা র্যাঙ্কে অবশ্যই 1 নম্বরেই থাকবে। কথাটা বুঝতে পারছেন? আর যে এই যে আমার মতো একটু দুষ্টু প্রকৃতির, সে হচ্ছে এরকম 6% মানুষের কাছে খারাপ থাকবে। এই খারাপ থাকার কারণে আমার র্যাঙ্ক অবশ্যই 6 নম্বরে আসবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এবার খেয়াল করি এই স্প্যামিং লিঙ্কটা কেন, কিভাবে, কোথা থেকে তৈরি হয়। আমি এই যে ব্যাকলিঙ্ক নিচ্ছি না অন্য সাইট থেকে, ব্যাকলিঙ্ক অন্য সাইট থেকে, এই যাদের কাছ থেকে রেফারিং নিলাম, অর্থাৎ চাকরির জন্য কি সুপারিশ লাগে না? হ্যাঁ, আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা আমি আস্তে আস্তে এই র্যাঙ্ক 1-এ নেওয়ার জন্য কি করছি, মানে একটা চাকরি পাওয়ার জন্য সুপারিশ করছি, অর্থাৎ আমি এইরকম অনেকের কাছ থেকে সুপারিশপত্র নিলাম। কার জন্যে? আমার ওয়েবসাইটের জন্যে। এবার আস্তে আস্তে আমি উপরে উঠতে উঠতে ঠিকই টপ 1-এ চলে গেলাম, কিন্তু গুগল যখন কি করলো, পেঙ্গুইন আপডেট নিয়ে আসলো, তখন এই অনুযায়ী আমার সিরিয়াল 1 থেকে 6-এ নেমে চলে আসলো। ক্লিয়ার? এবার পরবর্তীতে হামিং বার্ডটা কি? এটা হচ্ছে সার্চ ইনটেন্ট বোঝে। ইনটেন্ট নিয়ে আলাদা আপনাদের একটা ক্লাস হবে, এই জন্য ইনটেন্ট নিয়ে আমি ডিটেলস বলছি না, জাস্ট এটা মনে রাখেন ইনটেন্ট হচ্ছে উদ্দেশ্য। ইনটেন্টটা কি? উদ্দেশ্য, অর্থাৎ কেন আমি এই পিজা রিলেটেড একটা যে পোস্ট করেছিলাম, পিজা রিলেটেড পোস্ট আমি কি পোস্ট করেছিলাম, পিজা কতটুকু সাইজ, পিজা কি দিয়ে তৈরি হবে, পিজা খেতে কেমন লাগবে, পিজা কোথায় আপনারা পাবেন, আমি কত % ছাড় দেবো, এই A to Z আমি কি বোঝাইতে চাইছি। আমার মূল আকর্ষণ ছিল পিজা সেল করা,
এইটাই হচ্ছে মূল টপিকস। এই ইন্টেন্টটা হামিংবার্ড যদি বুঝতে পারে তাহলে আমার এইটা সে কি করবে, ভেরিফাই করে পাস করে দেবে। তারপর আছে র্যাঙ্ক ব্রেইন। র্যাঙ্ক ব্রেইনটা হচ্ছে এআই, ঠিক আছে, এআই ব্যবহার করে প্রাসঙ্গিক রেজাল্ট দেয়। অর্থাৎ আপনি যখন গুগল বা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করছেন যে আশেপাশে কোথায় পিৎজা ভালো পাওয়া যায়, আপনি দেখলেন এখান থেকে 10 কিলো দূরে পিৎজা পাওয়া যাচ্ছে, আপনি কি করলেন, না আমি সেখানে আর যাব না, আমি বাড়িতেই তৈরি করব। আপনি আপনার ভাই, বাবা অথবা হাজব্যান্ডকে বললেন আমার এই ইনস্ট্রুমেন্টগুলো এনে দাও, এগুলো সব আমাকে এনে দাও, আমি বাড়িতে তৈরি করব। এবার আপনি চ্যাটজিপিটিকে আবার বললেন যে আমি বাড়িতে তৈরি করব, কিভাবে এই রেসিপিটা তৈরি করব আমাকে তুমি বলে দাও। সে আপনাকে কি আপনার কথা বুঝে বিভিন্ন সোর্স থেকে কিছু ইনফরমেশন নিয়ে আসবে না? গুগলে সার্চ দিলে ফার্স্টেই দেখবেন লেখা আছে এআই ওভারভিউ, আছে না? ঠিক ওই রকম চ্যাটজিপিটি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবে। তো এআইকে বোঝানোর জন্য আপনাকে অবশ্যই কোশ্চেন এবং অ্যান্সার রিলেটেড কন্টেন্ট পোস্ট করতে হবে ওয়েবসাইটে। এরপর হেল্পফুল কন্টেন্ট আপডেট। হেল্পফুল কন্টেন্ট বলতে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট বলা হয়, যেটা ইজিলি সবাই পড়তে পারে এবং বুঝতে পারে। তারপর কি 3 নাম্বার টপিকস হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। দেখেন এখানে তেমন কিছু বলার নাই, এগুলো বিগ টপিকস, এগুলো নিয়ে 1 মাস ক্লাস হবে। প্রথমত হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও আমরা যখন একটা পোস্ট করব, কি পোস্ট করব বলেন তো? আমরা যখন একটা আর্টিকেল পোস্ট করব, আর্টিকেল কি রিলেটেড, ধরে নেন আর্টিকেলটা আমরা পোস্ট করব হচ্ছে এক্সারসাইজ রিলেটেড, ফিটনেস, আমাদের পোস্ট বা আর্টিকেলটা হচ্ছে ফিটনেস রিলেটেড, ঠিক আছে। আপনি কিভাবে 30 দিনে আপনার ফিটনেস মানে বডি পারফেক্ট করবেন, ওজন কমাবেন, এরকম অনেক ব্লগ দেখতে পারি আমরা, ঠিক আছে। তো এই যখন পোস্টটা আপনি অপটিমাইজ করবেন তখন আপনাকে টাইটেল ঠিক রাখতে হবে। টাইটেলটা অবশ্যই আপনাকে 60 ক্যারেক্টারে রাখতে হবে। কত ক্যারেক্টার? টাইটেলটা অবশ্যই আপনাকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। তারপর হচ্ছে মেটা বলতে বোঝায় এটাকে মেটা ডেসক্রিপশন, এটা আপনাকে 160 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। কত ক্যারেক্টার? 160 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। এবার আসেন কিওয়ার্ড যখন আসবে তখন কিওয়ার্ডটা অবশ্যই ফোকাস কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। ফোকাস কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড, যেটা আপনার এই ফিটনেস কিওয়ার্ডটা নিয়ে আপনাকে হচ্ছে টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের ফার্স্টে রাখা ট্রাই করতে হবে। তারপর কন্টেন্ট কোয়ালিটির মধ্যে আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে ট্যাগ আছে যেটাকে আমরা বলি হেডিং ট্যাগ, ঠিক আছে। হেডিং ট্যাগ 1, হেডিং ট্যাগ 2, হেডিং ট্যাগ 3, হেডিং ট্যাগ 4, হেডিং ট্যাগ 5 পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যেতে হবে এবং প্রতিটা হেডিং ট্যাগ ঠিক আছে, H1 যেটাকে H1, H2, H3, H4, H5 বলা হয়, ঠিক আছে। তো এটা আপনারা যখন অপটিমাইজ করবেন অবশ্যই আপনার এই কিওয়ার্ডটা সেগুলোর মধ্যে রাখতে হবে। H1-এ মাস্ট বি রাখতে হবে, টাইটেলে রাখতে হবে, মেটাতে রাখতে হবে, তাহলে এটা আপনার 50% অপটিমাইজ হয়ে গেল। তারপরে কি? তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক করতে হবে, যেটাকে বলা হয় ইন্টারনাল ব্যাকলিঙ্ক। কি বলা হয়? ইন্টারনাল ব্যাকলিঙ্ক। আরেকটাকে বলা হয় এক্সটার্নাল ব্যাকলিঙ্ক। হ্যাঁ, লিঙ্ক মানে সংযোগ করা, ব্যাকলিঙ্ক মানে পেছন থেকে সংযোগ করা। জি, তাহলে একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, এই দুইটা আপনাকে করতে হবে, ঠিক আছে। এই যে এক্সটার্নাল যে ব্যাকলিঙ্কগুলো আমরা করি অন পেজ থেকে, সেটা হচ্ছে ভালো কিছু সাইটে আমরা রেফার করব, ঠিক আছে। আর অফ পেজের আন্ডারে যে ব্যাকলিঙ্কগুলো আছে সেটা হচ্ছে অন পেজের মধ্যে না, এটা একদম পুরোপুরি বাইরে থেকে পাওয়ার দেওয়া। যেমন আপনি এইখানে দাঁড়িয়ে আছেন, খুব মনোযোগ দেন, আপনি এইখানে দাঁড়িয়ে আছেন, এই পাশে আপনার আরেক বন্ধু দাঁড়িয়ে আছে যার সাথে আপনার গতকালকে খুব লড়াই হয়েছে, মারামারি হয়েছে, সে তার বড় ভাইকে ডেকে নিয়ে আসছে যে তাকে দিয়ে আজকে আপনাকে আবার মায়ের খাওয়াবে। এবার আপনি কি করছেন, আপনার বাবাকে আপনি ডেকে নিয়ে আসছেন, কিন্তু এ জানে না যে পেছনে আপনার ইনি বাবা হয়, ঠিক আছে। এবার উনি বলছে আই, এবার আপনি কি করছেন, আপনি বলছেন যে বাবা দেখো তো। এবার বাবা যে কি করলো, ওর গালে একটা দিল, এর গালে একটা দিল, দিয়ে বললো এক্ষুনি বাসায় যা, আর যেন এদিকে না দেখি। টপিকটা বুঝতে পারছেন? অর্থাৎ পেছন থেকে যেই লোকটা পাওয়ার দিচ্ছে এটা হচ্ছে অফ পেজ এসইওর কাজ, ঠিক আছে। অর্থাৎ আপনার সাইটটা এখানে আছে,
আপনার এই যে তখন সম্মানটা বেড়ে কি অনেক বড় হয়ে গেল না? ঠিক এইরকম আপনার অথরিটিটা বাড়ানো, অফেস অর্থ আপনার অথরিটিটা বাড়ানো, এই যে যে অথরিটি এবং ট্রাস্ট লেখা আছে এটা বাড়ানো। এরপর কি টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা কি? আপনার ওয়েবসাইটটা আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এটা ওপেন হতে কত সময় লাগে? কোনো ওয়েবসাইট আছে আপনারা ক্লিক করে তাকিয়ে থাকেন যে এটা লোড নিচ্ছে 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 নিয়েই যাচ্ছে কিন্তু ওপেন হচ্ছে না, শেষমেশ আপনারা কেটে দিচ্ছেন যে না ওয়েবসাইটের সমস্যা। এটা হচ্ছে স্পিডের সমস্যা, ওয়েবসাইটের সমস্যা না, ওয়েবসাইটের স্পিডের সমস্যা। এটা অপটিমাইজ করতে হবে। এটা নিয়ে ফুল একটা ক্লাস আছে, মোবাইল ফ্রেন্ডলিনেস, এটা নিয়ে আপনাদের সমস্যা নাই। এটা আপনারা করবেন কোথা থেকে? আপনাদের যখন ওয়েবসাইট ক্রিয়েট করে হয় তখন ডেভেলপার যখন ডিজাইন এবং ডেভেলপ করে তখন এটা করে দেয়, এটাকে আপনাদের করা লাগবে না। তারপরে ক্রলিবিলিটি, এটা আপনাদের করা লাগবে, ক্রল করা, অর্থাৎ ওই যে একটু আগে একটা গল্প করলাম মনে আছে, ঠিক আছে, ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত শিখব। তারপরে দেখেন নেক্সট টপিক দেখেন ইউজার এক্সপেরিয়েন্স। ইউজার এক্সপেরিয়েন্সটা আছে ক্লিক থ্রো রেট, ডিউয়াল টাইম। তো ক্লিক থ্রো রেট সম্পর্কে আপনাদের মেবি জানা আছে, যেটাকে বলা হয় সিটিআর, জানা আছে? এটা ফেসবুক ইউজ করেন না? প্রফেশনাল ড্যাশবোর্ড আছে না? আছে? আচ্ছা, ওইখানে দেখবেন কতজন ইউজার আপনার পোস্টের ওপরে ক্লিক করেছে, কতটা ইমপ্রেশন আসছে, কতটা এঙ্গেজমেন্ট হয়েছে, আছে না? আচ্ছা, এই যে একটা ক্লিক করার একটা রেট থাকে, অর্থাৎ আপনি একটা পোস্ট করেছেন 500 জন কি করেছে? ক্লিক করেছে, ঠিক আছে? এর একটা অ্যাভারেজ টাইমিং আছে, অ্যাভারেজ কোয়ান্টিটি আছে, যেটাকে বলা হয় ক্লিক থ্রো রেট। এটা নিয়ে আরও বিস্তারিত বিশদ আমরা পরবর্তীতে শিখব, বেসিক জাস্ট এই ধারণাগুলো নিয়ে নেন। আচ্ছা, এর পরবর্তী কাজ কি শোনেন, আফটার দিস ক্লাস ইউ উইল বি এবল টু, অর্থাৎ এই ক্লাস পর আপনি কি করতে পারবেন এইটা এখন আমি আপনাদের কাছ থেকে বুঝে নেব। যদি আপনারা বুঝতে পারেন তাহলে আজকে টপিকস ক্লিয়ার, না বুঝতে পারলে আবার কিছু বোঝাই দেওয়া হবে। প্রথমত হচ্ছে সার্চ ইঞ্জিনে কাজের ধাপ আপনারা বুঝতে পারছেন কি না এটা আমাকে এনশিওর করতে হবে। আমি সার্চ ইঞ্জিন রিলেটেড যে টপিকগুলো আপনাদের সাথে আলাপ করলাম, বিশ্লেষণ করলাম, এটা বুঝতে পারছেন। আচ্ছা, এই টপিকসটা কি আপনারা বুঝতে পারছেন? সার্চ ইঞ্জিন রিলেটেড যে টপিকসটা বুঝালাম। আচ্ছা, এবার অ্যালগরিদমের আপডেট রিলেটেড যে কথাগুলো বললাম এটা কি বুঝতে পারছেন? পারছেন সবাই? আচ্ছা, তারপরে এসইও স্ট্র্যাটেজি তৈরি করার সময় গুরুত্বপূর্ণ যে র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমরা কথা বললাম, যেটা ফার্স্টে ক্রল করবে, তারপরে ইন্ডেক্স করবে, তারপর লাস্ট ধাপে যে র্যাঙ্ক করবে, এই তিনটা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আপনাদের আজকের ক্লাস এতটুকুই, নেক্সট আর কোনো টপিকস নাই। ফার্স্ট ক্লাস নিয়ে আরেকটু কথা বলবো। আচ্ছা, এবার হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক হচ্ছে একটা ওয়েবসাইট বেছে নিতে হবে, ঠিক আছে? বেছে নিয়ে গুগল সার্চ কনসোল ব্যবহার করে দেখতে হবে কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করেছে। এখন প্রথমত বিষয়টা হচ্ছে গুগল সার্চ কনসোল, যেটাকে বলা হয় জিএসসি, ঠিক আছে? এইটা আপনারা প্রথম পর্যায়ে করতে পারবেন না, তো এটা আপনারা স্কিপ করে রাখেন। তারপর হচ্ছে সাম্প্রতিক কোনো গুগল অ্যালগরিদম আপডেট, যেমন আমাদের নভেম্বরে একটা মোস্ট আপডেট ছিল, সেই সম্পর্কে 100 শব্দ সারাংশ লেখা আপনারা এখানে সার্চ করবেন। গুগল আপডেট
কাল থেকে ফোন এখানে রেখে ক্লাস করবেন। গুগল আপডেট নভেম্বর 2024। ঠিক আছে, দেখেন খেয়াল করেন এখানে কি আছে, অল ইনসিডেন্ট রিপোর্টিং ফর র্যাঙ্কিং, এটা হচ্ছে ডিসেম্বর 24 কোর আপডেট। গুগল সার্চ স্ট্যাটাস ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, অন ইনক্লুডিং রিপোর্টেড ফর র্যাঙ্কিং। এখানে দেখেন 26 আগস্ট 25, এটা কি আপডেট, স্পাম আপডেট। কি আপডেট, স্পাম। জুন 25 কোর আপডেট, মার্চ 25 এটাও কোর আপডেট। এবার আমরা নিচে আসছি 24-এর, দেখেন নভেম্বরে একটা কোর আপডেট আসছে না। এখন এইটা নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা, এই নভেম্বরে এটার উপর আমরা ক্লিক করে একটা ট্যাব নিলাম। এবার দেখেন এখানে কি কি টপিকস আছে, এখানে কি কি বিষয়ে কথা বলেছে। আচ্ছা, এবার ভিজিট করতে বলছে কোথায়, ডেভেলপারে, তাই না। তারপরে এইখানে দেখেন আর কি কি বিষয় বলেছে। 5 ডিসেম্বর 24 এখানে ইস্যুটা আসছিল কত তারিখে, 11ই নভেম্বর। সলভ করছে কত তারিখে, 5 তারিখে। ঠিক আছে, রিলিজ নভেম্বর 24 কোর আপডেট, দি রোল আউট মে বি টেক 2 উইকস। এই 2 সপ্তাহ আপডেটের কাজ রিলেটেড অনেক কিছু পোস্ট হয়েছে। ঠিক আছে, আপনারা এগুলা কি করতে হবে, একটু জাস্টিফাই করতে হবে। আগে শিখতে হবে যে এই যে আপডেটটা এসেছে, দেখেন গুগল সার্চ কনসোল আপডেটস অ্যান্ড ইয়োর ওয়েবসাইট, ডিসমিস করে দিলাম। এবার এটা আপনাকে পড়তে হবে, কোর আপডেট কিভাবে কাজ করে, ট্রাফিক কেন, এই দেখেন এই যে বললাম ট্রাফিক ড্রপ করছিল, মনে আছে। আমি একটা ক্লায়েন্টের কথা বললাম, কেন ট্রাফিক ড্রপ করছিল, মানে নেমে গেছিল। এই দেখেন এই সম্পর্কিত কথা এখানে লেখা আছে, কনফার্ম, তারপর হচ্ছে এখানে কম্পেয়ার, তারপর এখানে রিভিউ। ঠিক আছে, এই যে লিঙ্কগুলো আছে সবগুলো লিঙ্ক ওপেন করে করে দেখবেন, পড়বেন। তারপরে লাস্ট ড্রপ পজিশন, এই যে পজিশন, আমি আপনাকে যে কথা বলছিলাম যে আমি কিছু কিওয়ার্ড রাখছিলাম, সেগুলা 100 পজিশনে ছিল, তারপর ওখান থেকে আপডেট হয়ে 20 পর্যন্ত আসছিল, তারপরে যখন আপডেট আসলো পজিশনটা নেমে গেল, তাই না। এটা কেন নামছে, এখানে আপনারা এই যেগুলো লিঙ্ক করা আছে এগুলো পড়বেন, ট্রান্সলেট করে নেবেন। যদি সবাই ইংলিশে পড়ু না, আমি জানি, আমিও ইংলিশে দুর্বল। এই দেখেন এটা এখান থেকে বাংলা করে নেবেন, এখানে বাংলা করে করে পড়বেন, পড়লে আপনাদের এই বিষয়ে অনেক ধারণা চলে আসবে। এই রিলেটেড আপনারা খুঁজে নিয়ে আসবেন, মানে 24-এর আপডেট নিয়ে, এটা যেটা আমি বললাম এটা দিয়ে তো বুঝে গেছেন যে কি 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 আছে এখানে, কি কি কথা বলেছে এখানে। আপনারা একটা লেটেস্ট আপডেট নেবেন। এখানে দেখেন আগস্ট 2025 স্পাম আপডেট আসছে না, এটা ওপেন করবেন আপনারা, এটা ওপেন করবেন করে এইখান থেকে দেখেন এই যে স্পাম আপডেট 26 আগস্ট 25, এখানে স্পাম আপডেট, এটা ক্লিক করবেন। ক্লিক করে এই স্পাম আপডেটটা কি, কেন, সাইটের জন্য কতটা উপকারী, ক্ষতিকর, কেন ক্ষতিকর, কোন কোন বিষয়ের ক্ষেত্রে ক্ষতিকর, কতটুকু ক্ষতিকর, কিভাবে এটা সলভ হয়েছে। এই দেখেন সলভের এইটাও আছে, এটা সলভ হয়েছে 21 সেপ্টেম্বর, সলভ হয়েছে না। আচ্ছা, এগুলো আপনারা দেখবেন, এই যে সার্ভিস ইনফরমেশন, তারপর সার্ভিস ডিসরাপশন, সার্ভিস আউটেজ, এই ধাপগুলো আস্তে আস্তে করার পর এটা অ্যাভেলেবেলে আসছে। আপনারা কন্ট্যাক্ট সাপোর্টের জন্য আবার ক্লিক করবেন না, এফএকিউতেও ক্লিক করবেন না, এটাও দরকার নাই। জাস্ট আপনারা এই স্পাম আপডেটটা দেখবেন, দেখে এখান থেকে আপনারা এই যে স্পাম পলিসি আছে, স্পাম পলিসিগুলো কি, স্পাম ব্রেইনটা কি, ঠিক আছে। তারপরে যে লিস্ট অফ গুগল সার্চ র্যাঙ্কিং আপডেট, এইগুলা কি, এগুলো জানতে হবে। এইগুলা না জেনে আমরা যদি কাজ করতে যাই, পরবর্তীতে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না, আর না বুঝতে পারলে তখন আপনারা কাজে আগাইতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকছে কি কি বলেন তো? শুধুমাত্র একটা স্পাম আপডেট রিলেটেড একটা, এই যেখানে আছে 100 শব্দের সারাংশ লেখা, আপনারা জাস্ট পয়েন্ট লিখে নিয়ে আসবেন, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, ঠিক আছে। আপনারা মেইন কিছু টপিকস সাজাই নিয়ে আসবেন। সাপোজ 5টা টপিক সাজালেন। প্রথম টপিকসটা হচ্ছে স্পাম আপডেটটা কি, এটা তো আগে প্রথমে আপনার জানতে হবে স্পামটা কি, স্পাম আপডেটটা কি। 2 নাম্বারে স্পাম আপডেটটা কেন হয়েছে বা কেন এটা ঘটানো হয়েছে। থার্ড হচ্ছে কিভাবে এটা ঘটছে, গুগল কেন এইটা স্পাম আপডেটটা নিয়ে আসছে। 4তে আসবেন কিভাবে এটা আমরা সলিউশন করব। 5তে আপনারা নিয়ে আসবেন এর উপকারিতাটা কি, স্পাম আপডেটের সলিউশনে সাইটের জন্য কি কি উপকার আমরা ফেস করলাম, ঠিক আছে। এরকম 5টা ভ্যালু আপনারা সাজিয়ে নিয়ে কালকে আমাকে দেখাবেন।
জি একদম কারেক্ট কথা বলেছেন। আমরা হচ্ছে এইটা যেন সম্পূর্ণ ধারণা পাই এই টপিক্সের থেকে, এই জন্যেই আপনাদের এটা জানানো। কারণ অনেক সময় আপডেট আসবে, আপনারা নোটিফিকেশন পাবেন। আমি কিছু পেজ, কিছু সাইট, কিছু সোশ্যাল মিডিয়াতে আপনাদের কিছু গ্রুপ ফলো করতে বলবো, ওখান থেকে আপনারা হচ্ছে নৈমিত্তিক এই রেফারেন্সগুলো, আপডেটগুলো পাবেন। তখন যদি এগুলো আপনারা ফলো করেন, আপনি তখন আপডেটটা পড়তে পারবেন। এবার দেখা যাচ্ছে ওখানে নিষেধ করেছে যে আপনি আপনার নিশ রিলেটেড সাইট বাদে অন্য সাইট থেকে ব্যাকলিঙ্ক করবেন না বাইরের জন্য। এই আপডেটটা এখানে 7 জনের মধ্যে 5 জন পড়েছেন, মনোযোগ দেন, 5 জন পড়েছেন। আপনারা কি এই ভুলটা করবেন? করবেন না। এবার আপনাদের 5 জনের বাইরের সাইট উঠে গেছে ওপরে, কিন্তু বাকি 2 জন পড়েন নাই, অ্যাভয়েড করলেন যে এসব পড়ে কি করব। মানে আজকের ক্লাসটাও আপনারা স্কিপ করলেন, যার জন্য ভবিষ্যতে ওই টপিকটা আপনারা স্কিপ করলেন যে এটা পড়ে কি করব। ঠিক আছে, এবার এই আপনারা কি করলেন, সেই একচেটিয়া সব ওয়েবসাইট থেকে রেফার নিলেন, মানে ব্যাকলিঙ্ক করলেন। করলে আপনার ওয়েবসাইট কি উপর দিকে উঠবে? উঠবে না। গুগল তো আগেই বলে রাখছে এইটা করলে আপনি আর বাইরের ওয়েবসাইটটা র্যাঙ্ক পাবে না। আপনি যখন করবেন তখন র্যাঙ্ক হারাবে। ক্লিয়ার? আচ্ছা, প্রথম কোনটা? এইটা না, এইটা আপনাদের স্কিপ করে দিয়েছি, আমি এটা বাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইন্টারনাল একটা টপিকস। ইন্টারনাল বলতে ওয়েবসাইটের একটা ইন্টারনাল টপিকস। তো আপনাদের কারো কাছে তো কোনো ওয়েবসাইট নাই, আপনারা কেবল বিগিনার লেভেলে। ঠিক আছে, তো আমি আপনাদের হয়তো দেখাইতে পারতাম, এই পিসিতে অ্যাক্সেস নাই। মানে আমার যে সকল আপনারা পরবর্তীতে পাবেন, এই যে গুগল সার্চ কনসোল, এইটা নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস আছে, বুঝতে পারছেন? তো এই সম্পূর্ণ একটা ক্লাস যখন আপনি করবেন, A to Z বুঝে যাবেন। তারপরও হালকা ধারণা যেহেতু চেয়েছেন, আমি আপনাকে নিরাশ করব না। দেখেন, এটা বলেই আমাদের টপিক শেষ করব। এটাকে বলা হয় জিএসসি। কি বলা হয়? জিএসসি, গুগল সার্চ কনসোল। এই জিএসসিতে একটা আছে যে ওভারভিউ। কি আছে? প্রথম আইটেমটা হচ্ছে ওভারভিউ। ঠিক আছে, আচ্ছা, গুগল সার্চ কনসোলের ওভারভিউ আছে। তারপর হচ্ছে সেখানে পারফরমেন্স থাকবে, তারপর সেখানে সাইট ম্যাপ থাকবে, সেখানে robot.txt থাকবে, সেখানে তারপরে পেজ স্ট্রাকচার ইউআরএল থাকবে, তারপর হচ্ছে যেই পেজগুলো ইন্ডেক্স আছে তার একটা ধারাবাহিকতা থাকবে, যেটা ইন্ডেক্স নাই তার পাশেই একটা ধারাবাহিকতা থাকবে। এই রকম একটা ফুল টপিকস ক্যাপচার করছে হচ্ছে জিএসসি। ঠিক আছে, তো এইটা লং একটা টপিক, জাস্ট আজকে ধারণা দিলাম, বেসিক ধারণা, যেটা কিছুই না। আমরা পরবর্তীতে এটা নিয়ে ক্লাস করব। জিএসসি ক্লাসটা আপনাদের মেবি কততে আছে, আমরা এখানে শিটে যাই, শিটে গেলে আমি আপনাদের দেখাইতে পারবো। এই দেখেন, আপনাদের 3rd মান্থে মনডেতে গুগল সার্চ কনসোল সেটআপ অ্যান্ড ওভারভিউ আছে, ফুল আলাদা একটা ক্লাস। তাহলে এই লম্বা একটা ক্লাস কি শর্ট টাইমে বোঝাইতে আমি সক্ষম হইলেও আপনারা তো নিতে পারবেন না। আচ্ছা, আমি রেকর্ড অফ করে দিই, আপনাদের মূল টপিকস তো ক্লিয়ার।